হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ইটস আ ভেরি প্রেস্টিজিয়াস প্লেস। আমার বলার অপেক্ষা রাখে না, তবু আমি বলতে ভালোবাসছি যে আমি খড়গপুর আইআইটির সামনে দাঁড়িয়ে আছি। খড়গপুর আইআইটি আমাদের সমস্ত ভারতীয়দের কাছে ইটস অ্যান ইমোশন। হ্যাঁ, এটা শুধু একটা ইনস্টিটিউট নয়, এটা আমাদের সবার কাছে একটা অত্যন্ত গর্বের এবং ভীষণ ইমোশনের একটা জায়গা। খড়গপুর ইনফ্যাক্ট আমার ভীষণ প্রিয় জায়গা, কিন্তু খড়গপুর বললেই প্রথমেই যেটা আমার মনে হয়, মেবি আমি পড়াশোনার জগতে আছি বলে আমার প্রথমেই কিন্তু খড়গপুর আইআইটির কথা মনে হয়। তো আইআইটি আমি যতদূর জানি স্বাধীনতার ঠিক পরে ভারতের যে সমস্ত ইঞ্জিনিয়ার্স ছিলেন তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু প্রথম খড়গপুর আইআইটি তৈরি হয়েছিল। তারপরে 1951 সালে এটা একটা ইউনিভার্সিটি বা আইআইটির রূপ নেয়। তো এটা আমাদের সবার কাছে একটা অত্যন্ত সম্মানের এবং গর্বের, এবং আমি যতদূর জানি ভারতের প্রথম আইআইটি কিন্তু খড়গপুরেই তৈরি হয়েছিল। এখানে সায়েন্স এবং টেকনোলজি তো ভীষণই ভালো, তোমরা সবাই জানো, এবং সঙ্গে আর্কিটেকচার, ল, হিউম্যানিটিস এগুলোতেও এই সাবজেক্টগুলোতেও কিন্তু ভীষণ এক্সেল করেছে খড়গপুর আইআইটি। তো খড়গপুর আইআইটিতে আমার কোনোদিনও পড়ার সৌভাগ্য হতো না। আমি হিউম্যানিটিস পড়েছি, কিন্তু আমি জানি হিউম্যানিটিসও যদি আমি এখানে পড়তে আসতাম তাহলেও বোধহয় এটা পড়ার আমার যোগ্যতা বা সৌভাগ্য হতো না। তো আমি যারা এখানে পড়ে, আমি একজন ভারতীয় হিসেবে এবং পড়াশোনা ভালোবাসা মানুষ হিসেবে আমি প্রত্যেকের জন্য ভীষণ গর্ববোধ করি। এবং আজকে এখানে খড়গপুরে আমার কাকিমার বাড়ি এবং আমার বন্ধুর বাড়ি, তো আমি প্রায়শই খড়গপুরে বেড়াতে আসি, এবং প্রত্যেকবার আসলে এই পেছনের জায়গাটা চোখে দেখলেও আমার কেমন একটা ভীষণ ভালো লাগা তৈরি হয়। আজকে গেছো দিদির ব্লগটা পুরোটা খড়গপুর শহর নিয়ে হবে। আমি চেষ্টা করব অরিন্দম এবং কাকিমার সাহায্য নিয়ে কোথায় কোথায় খড়গপুরের কোন কোন জায়গাগুলো ওদের ইমোশনের সঙ্গে ভীষণভাবে যুক্ত, এবং আমি যেহেতু অনেক বছর আছি আমারও কোথাও একটা ভীষণ মনের এবং প্রাণের যে জায়গাগুলো আছে সেগুলো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে চেষ্টা করব। আমি জানি খড়গপুরের অনেক মানুষ যদি আমার এই ব্লগ দেখেন, যদি কিছু ভুল বলি বা ভুলবশত বলে ফেলি, প্লিজ মাফ করে দেবেন। কিন্তু আমার একটা কথা আপনারা বিশ্বাস করুন, আই জাস্ট লাভ দিস টাউন। তাই আমি চেষ্টা করব আপনাদের ইমোশন ধরে রেখে এবং আমারও যে ভালোবাসার জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। প্লিজ এনজয়। আমরা এখানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার অরিন্দম বলেছে একটা ভীষণ নস্টালজিক ভ্যালু আছে এবং একটা নস্টালজিক হিস্ট্রি আছে, আই উইল সে। তো আমার মনে হয় আমি অরিন্দমের কাছ থেকে শুনে বলার থেকে ও বোধহয় বলাটা অনেক বেশি ভালো লাগবে। অরিন্দম, প্লিজ একটু জায়গাটা সম্পর্কে বল। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি এই মোড়টা, এই যে পেছনে বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে, এটা নতুন হয়েছে, একদমই নতুন, দেখে বোঝা যায়। এই দোকানগুলো কিছু এখানে ছিল না, এই যে ডোমিনোস বা ক্যালকাটা 64 বা ভেতরে কেভেন্টার্স আছে, এগুলো ছিল না। এটা অ্যাকচুয়ালি বলা হতো টিক্কা। এই জায়গাটার নামই টিক্কা, এবং এর ভেতরে গেলে এই যে ফুড স্টল বলে একটা লেখাও আছে দেখা যাচ্ছে, ওর ভেতরে যে টিক্কার দোকান, টিক্কা একদম ঠেকবাজি চলতো এখানে। এবং এটা নিয়ে যারা আইআইটিতে পড়তো, বা আমিও যখন একটা টাইমে আইআইটিতে কাজ করেছিলাম প্রায় বছর 12-13 আগে, কি আরো বেশি, 2009-10, তো সেই সময় আমরাও এই জায়গাটা আসতাম। এই জায়গাটা কিছুই ছিল না, এরকম চায়ের দোকান ছিল, বাইরে লোকে বসে খেত বা বিভিন্ন স্ন্যাক্স ফ্যাক্স পাওয়া যেত। এটা একটা স্টুডেন্টদের কাছে চিপ খাওয়া দাওয়াতে, চিপ প্রাইস, সুন্দর খাওয়া দাওয়া এবং ওপেন এয়ার, এই চারদিকে গাছপালা, ভীষণ একটা ভালো লাগার জায়গা ছিল। কিন্তু উইথ টাইম যা হয় এখানে ব্যাপারটাকে অনেক স্মার্ট করার জন্য এখানে এরকম বিল্ডিং হয়ে গেছে। এবং ওই আসল যে টিক্কার দোকানটা সেটা এই একতলায় আছে, তারপরে আরো কিছু কিছু এই যে ব্র্যান্ডেড দোকান হয়েছে। এইখানে যেমন একটা ঘড়ি হয়েছে, এই ক্লক টাওয়ারটা আগে কখনোই ছিল না, এটা নতুন তৈরি হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস শুধু জানছি, লোকে বসে আড্ডা মারতো, কিন্তু এখন এখানে ক্লক টাওয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস শুধু জানতে চাইছি যে টিক্কা মানে তো আমরা টিক্কা কাবাব জানি, তো এই টিক্কা দোকানটার সঙ্গে কি টিক্কা কাবাবের কোনো সম্পর্ক আছে নাকি না? কোনোদিন এখানে কাবাব পাওয়া যেত না, এখানে বেসিক্যালি পাওয়া যেত, আমার এখনো মনে হচ্ছে আমরা যখন সকালবেলা স্কুলে আসতাম, বা এখানে আমি যখন টিউশন পড়তে আসতাম,
সকালের দিকে, তখন এখানে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে ডালপুরি আর তরকারি, তারপরে সিঙ্গাড়া, ভেজিটেবল চপ, বিকেলেও তাই। তার মানে মিষ্টি, টিক্কা কাবাবের সঙ্গে এর কোনো plain সম্পর্ক জিনিস। নেই। হয়তো জীবন অনেক সুন্দর ছিল তখন, ওসব টিক্কা কাবাব ভাবাব আমরা চিন্তাম না আচ্ছা আচ্ছা ছোটবেলায়, কিন্তু কেন নামটা তা বলতে পারবো না, কিন্তু এইভাবে ছিল। তারপরে আচ্ছা। আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়েছে। বাহ। তো এই হচ্ছে ব্যাপার, এটা বাহ। ভীষণ মানে আমাদের একটা মানে ক্লোজ টু আওয়ার হার্ট, ভেরি গুড, ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা এখানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা ইতিহাসের স্টুডেন্ট হিসেবে আমার কাছে একাধারে ভীষণ মন খারাপের একটা জায়গা এবং একই সঙ্গে ভীষণ গর্ব হওয়ার মতন জায়গা। আমি বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, আমি বলতে গিয়ে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। এটা আমার পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিজলি ডিটেনশন ক্যাম্প। 1930 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠা হয়েছিল ভারতের তৎকালীন যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে এখানে ডিটেন করা হতো, তাদেরকে রাখা হতো। এই জেলের মধ্যে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছিল 1931 সালে। সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত, তারা তদানীন্তন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তাদেরকে এই জেলে তারা ছিলেন এবং জেলের মধ্যেই তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল সারা ভারতবর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে প্রতিবাদ করেছিলেন এবং আমি যতদূর পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস এই দুজন আমাদের মহান শহীদের মৃতদেহ সংগ্রহ করতে কিন্তু এখানে এসেছিলেন খড়গপুরে এবং পরবর্তীকালে জওহরলাল নেহেরু এখানে এটা উদ্বোধন করেন তার অনেক পরে। আমি দুটো স্টিল পিকচার দেব তোমাদেরকে। এবং সেটা করতে গিয়ে উনি একটা কথা ভীষণভাবে বলেন, যেটা এখানে আমার পেছনে লেখা আছে, সেটা হচ্ছে আমার একাধারে ভীষণ দুঃখ হচ্ছে যে এরকম একটা জায়গা আমি উদ্বোধন করতে এসেছি যেখানে আমাদের দুজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিলেন, কিন্তু একই সঙ্গে উনি একটা কথা ভীষণভাবে ইমোশনাল হয়ে বলেছিলেন যে এটা ভাবতেও আমার খুব ভাল লাগছে যে ভারতবর্ষের ওয়ান অফ দ্য ফাইনেস্ট আইআইটি এই ক্যাম্পাসের মধ্যে তৈরি হয়েছে এবং যেটার সঙ্গে একটা জেলের ইতিহাসের একটা বিরাট সংযোগ রয়েছে। তো আমি এটা বলতে গিয়েও ভীষণ ইমোশনাল হচ্ছি। তোমরা জানো আমি ইতিহাস পড়েছি এবং স্বাধীনতা সংগ্রাম না থাকলে তো আমি আজকে এখানে এসে এভাবে কথাই বলতে পারতাম না। এনিওয়ে, মেবি আমি বেশি ইমোশনাল হচ্ছি। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি ভীষণ আমাদের সবার মনের এবং প্রাণের। আমি যদি কোনোভাবে কারোর সেন্টিমেন্টে আঘাত দিয়ে কিছু বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করো, কিন্তু এই জায়গাটা আমার কাছে একটা ভীষণ ইমোশনাল এবং ভীষণ সেন্টিমেন্টাল একটা জায়গা। এবং এটা খড়গপুর আইআইটির ভেতরে যে 2100 একরের ওদের বিশাল ক্যাম্পাস আছে যেখানে 22,000 রেসিডেন্ট এখনো পর্যন্ত এখানে থাকেন। এটা কিন্তু এই হিজলি জেল, যেটা এখন বর্তমান নাম হচ্ছে হিজলি শহীদ ভবন, এটা কিন্তু আইআইটি এই বিশাল ক্যাম্পাসটার মধ্যে। তোমরা যদি আসো খড়গপুরে, প্লিজ এই জায়গাটায় আসতে ভুলো না, বিকজ দিস ইজ ভেরি মাচ রিলেটেড উইথ আওয়ার হিস্ট্রি, উইথ আওয়ার ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি। প্লিজ একবার দেখে যাও। আসলে হিজলি জেলের কাছাকাছি যখনই আসি মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। স্বাধীনতা সংগ্রামের কথা মনে হয়, আর মনে হয় এত কষ্ট করে যারা স্বাধীনতা এনেছিলেন সঠিক মর্যাদা দিতে পারছি তো আমরা সবাই। যাই হোক, ভারাক্রান্ত করব না তোমাদের মন। আমরা ক্যাম্পাসের ভেতরে এগিয়ে চলছিলাম এবং কত ভালো ভালো জায়গা সম্পর্কে জানছিলাম, যেমন বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট, মেন গেট ক্রস করলাম, ছেদির চায়ের দোকানের নস্টালজিয়া গল্প শুনলাম, সারসা স্টেডিয়াম দেখলাম, বড্ড ভাল লাগছিল। এর পরের গল্পটা বাপিদা বলবে। এই হচ্ছে বাপিদা অরিন্দমের রথের সারথি। আমাদের অত্যন্ত যত্ন করে, যতবারই খড়গপুরে আসি অত্যন্ত যত্ন করে এবং ভালোবেসে এবং প্রচন্ড এন্থু নিয়ে, ম্যাডাম এখানে চলুন সেখানে চলুন। তো বাপিদা আজকে একটা জায়গায় নিয়ে এসছে
তো আমি এটা সম্পর্কে জানবো এবং আমি নিজে জ্ঞান বর্ধন করব বাপিদার থেকে। বাপিদা, এই জায়গাটার নাম দেখতে পাচ্ছি সাউথ ইনস্টিটিউট টি শপ। তো এত কিছু টি এর শপ ছেড়ে তুমি কেন এখানে নিয়ে এসছো, তারপরে আবার বন্ধ দোকানে নিয়ে এসছো, বলো কেন? আজকে সানডে ম্যাডাম, আজকে সানডের দিন এই দোকান বন্ধ থাকে। এটা হচ্ছে যে অবসলিউটলি মানে হচ্ছে যে ধনির চায়ের দোকান। ধনির চায়ের দোকান? হ্যাঁ। তো কেন এরকম নাম? এইটা নাম বলতে একজন হ্যান্ডিক্যাপ মানে মানুষ আছেন, তার জন্য মানে এটা করে আমাদের যিনি ক্রিকেটার এমএস ধোনি, হ্যাঁ, উনি এটা এই জায়গাটা ওনাকে মানে করে দিয়ে গেছেন রেলের তরফ থেকে। রেলের তরফ? তো এমএস ধোনি সম্ভবত খড়গপুরে রেলে চাকরি করতেন, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো তখন কেন হঠাৎ চায়ের দোকান করে দিয়ে গেলেন? না, এখানেই উনি আড্ডা মারতেন, এখানে আসতেন। এর পেছনেই আছে আপনার মানে স্টেডিয়াম, মানে খেলাধুলা করতেন। সেই পরিপ্রেক্ষিতে যাকে করে দিয়ে গেছেন উনি হচ্ছে যে হ্যান্ডিক্যাপ একজন মানুষ, তাকে রেলের তরফ থেকে এই চায়ের দোকানটা ওনাকে করে দিয়ে গেছেন, যাতে ওনার আয় রোজগারের একটা রাস্তা হয়। অবশ্যই। বাহ, সেই জন্য নিশ্চয়ই তোমাদের সবার কাছে এটা খুব সেন্টিমেন্টাল, খুব ভালো, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য নিয়ে এসছো। এনিওয়ে, এবার তো চা খাওয়া হলো না, খুব ভালো লাগলো তোমার কাছ থেকে জেনে, থ্যাংক ইউ। পরের বার কিন্তু প্রমিস করতে হবে যে ধনির চায়ের দোকানে চা খাওয়াতে হবে। থ্যাংক ইউ বাপিদা, থ্যাংক ইউ। অবশ্যই। ধনির চায়ের দোকান পেরিয়ে ক্যাম্পাসের ভেতরে সুন্দর ঘুরতে ঘুরতে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল প্রেম বাজার। ইয়েস, অরিন্দমদের বাড়ির ঠিক পাশের বাজারটার নাম হচ্ছে প্রেম বাজার। কি ইন্টারেস্টিং না নামটা? অ্যাকচুয়ালি আমি যতবার খড়গপুরে আসি প্রেম বাজারে যেতে আমার কিন্তু দিব্যি লাগে। বেশ সবজি কিনতে, মাছ কিনতে, ওখানে গিয়ে নানান রকমের বার্গেনিং করতে আমার খুব ভালো লাগে। এটার পেছনে আমার মনে হয় একটা কারণ আছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছি আমি ত্রিপুরার একটা ছোট্ট জায়গায় কৈলাসহরে বড় হয়েছি। তো আমি কোথায় যেন কৈলাসহরের বাজার আর প্রেম বাজারের এই দুটোকে কোথাও একটা রিলেট করতে পারি। আমার ছোটবেলার স্মৃতির সঙ্গে প্রেম বাজারের কোথাও একটা তো আমি শিওর মিল আছে। এজন্য প্রত্যেকবার প্রেম বাজারে যেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর যাই বলে ওখানে যারা সবজি বিক্রি করেন, যারা মাছ বিক্রি করেন, তারাও আমার বোরিং মুখটা একদম বোধহয় চিনে গেছেন। তো তারাও কথা বলেন বেশ। আর আমি তো বিরাট বকবক করতে ভালোবাসি, আমারও দিব্যি লাগে। হাই অরিন্দম। কি বাবা, এত রুড কেন রে তুই? দাঁড়াতে এখানে বাজারে বলছি কি এত ব্যস্ত সমস্ত, বল তো কি কি কিনলি? যত ঝামেলা যাচ্ছে যত। আরে বল না, কি কি কিনলি? কি দেখি বাজারের ব্যাগ তো ভালোই বাগিয়েছিস। তুই তো মাছ মাংস তো তোরাই তো নিয়ে যাবি, খাসির মাংস হ্যান ত্যান, যেন খুব কলকাতা কিছু পাওয়া যায় না। আরে আমরা ছাড়া তুই খাবি না নাকি? এই নিয়ে এই কে আছে, ইলিশ মাছ আছে, মাংস আছে, চল রোড। তা আজকে তার মানে দুপুরে ভালো খাওয়া দাওয়া বল। খাবি তো তোরাই। আজকে এখন আমি তোমাদের সঙ্গে আমাদের লাঞ্চ শেয়ার করব। এটা হচ্ছে কারকোল ভাজা আর কুঁদরি ভাজা, দুটোই এখানে ভীষণ ফ্রেশ পাওয়া যায়, আমার ভাল লাগে এসে খেতে। এটা হচ্ছে সুবিখ্যাত আলু পোস্ত পেঁয়াজ কুচি দিয়ে। থ্যাঙ্কস টু মেদিনীপুরের সমস্ত মানুষ, তারা খুব পোস্ত খেতে ভালোবাসেন এবং অফকোর্স খাওয়াতে ভালোবাসেন, নাহলে তো আমাদের কপালে জুটতো না। তো দারুণ হয় এই আলু পোস্তটা, প্রত্যেকবার আমি এসে ঘ্যান ঘ্যান করে এটা খেয়ে নিই। সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, সঙ্গে আবার ডিমও আছে। এটা হচ্ছে কলমি শাক ভাজা, এটা বাড়িতেই হয়, বাড়ি থেকে তোলা। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, এটা আমি বানিয়েছি। কাকিমা আমার হাতের ইলিশ মাছ ভাপা খেতে ভালোবাসেন, কখনো নয় একবার ভিডিওতে করা যাবে, খুব লাইট হয় আর কাকিমা ভালোবাসেন খেতে। এবং অবশ্যই এটার পাশে এক পিস ভাতের হাঁড়ি দেখা যাচ্ছে, কারণ বাঙালি দুপুরবেলা ভাত দিয়ে আলু পোস্ত ভাজা, ইলিশ মাছ ভাজা, শাক এবং
ইলিশ মাছ ভাপা খাবে। তো আমরা কিনেছি যদিও মাটন, কিন্তু মাটন আর বানানোর সময় হলো না। তো আমি ভীষণ হোপফুল যে রাত্রিরের মেনুটা মনে হচ্ছে লুচি আর মাংস হতে পারে। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুর গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। খড়গপুরে এসে বৃষ্টি পেলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টি বেশিক্ষণ হয়নি। দেখো, এই যে লাঞ্চের পরে বৃষ্টি দেখে গান টান গেয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল গোপালী আশ্রম। গোপালী আশ্রম খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে, আর খড়গপুর থেকে কেশিয়ারি যাওয়ার বাস রাস্তায় এটা পড়ে। খড়গপুর আইআইটি থেকে খুবই কাছে। অ্যাকচুয়ালি এই আশ্রমটার একটা মন্দির আছে, মন্দির দেখতে অনেকেই আসেন, কিন্তু এই আশ্রমের একটা অন্য ফিলান্থ্রফিক গোল আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এবং এর আগেও আমি কিন্তু অনেকবার গোপালী আশ্রমে এসেছি। এখানে বাচ্চারা থাকে, এবং এই গোপালী আশ্রম সম্পর্কে আমরা বেশ অনেকগুলো দরকারি কথা এখানকার যিনি একজন কর্ণধার তার মুখ থেকেই শুনবো। গোপালী আশ্রমের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে একটা ভীষণ শান্ত সুন্দর পরিবেশ, বাচ্চারা খেলছে। তোমাদেরকেও তাই ইচ্ছে করলো গোপালী আশ্রম দেখাতে। তোমরা যদি খড়গপুর আসো তাহলে অল্প একটু সময় নিয়ে, রেল স্টেশন থেকে তো খুব দূর নয়, এই জায়গাটায় আসতে কিন্তু খুব ভালো লাগবে। আর মন্দির ছাড়াও এটার একটা কিন্তু খুব ভালো, এই জায়গাটার ইনফ্যাক্ট খুব সুন্দর একটা সামাজিক গুরুত্বপূর্ণ স্থান বলে আমি মনে করি। তোমরা যদি আসো খড়গপুর, একবার চট করে গোপালী আশ্রম ঘুরে গেলে আমি নিশ্চিত তোমাদের একদম খারাপ লাগবে না। তো এটা গোপালী আশ্রমে আমি এসেছি, প্রেম বাজারের ভীষণ কাছে। তো এই গোপালী আশ্রম কেন হয়েছিল বা এখন কি কাজ হয় সেটা সম্পর্কে আমি একটু আপনার কাছে জানতে চাইছি। একটু যদি দয়া করে বলেন যে গোপালী আশ্রমটা কেন তৈরি হয়েছিল বা বর্তমানে কি কাজ হয়। গোপালী আশ্রম আজ থেকে 50 বছর আগে এই আশ্রম তৈরি হয়েছে এখানকার ট্রাইবালসদের উন্নতি করার জন্য। ড্রাউন টুডেন যে আছে, অবহেলিত, যাদের কেউ দেখে না, যারা নিরাশ্রিত, যাদের বাড়িঘর নেই, শিক্ষায় খুব খারাপ অবস্থা এবং খেতে পায়নি, এইরকমদেরকে সাবলিমেশন করার জন্য, উন্নীত করার জন্য এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, তো এখনো বাচ্চারা থাকে? এখন 52 জন ছেলে থাকে ছাত্রাবাসে। আর 550 স্কুলে 550 ছাত্র আছে, আর 35 জন টিচার আছে, শিক্ষক অশিক্ষক মিলিয়ে 35 জন। বাহ, তাহলে তারা এখানেই থাকছে? এখানে থাকছে, ছাত্রাবাসে যায়। আচ্ছা, আর স্কুলে আসে আর যায়। এখান থেকে প্রায় 25টির বেশি গ্রাম থেকে এখানে প্রায় 25টার মতো গাড়ি সকালে এবং বিকেলে 2টো শিফটে ছাত্র। বাহ বাহ, তাহলে এই আশ্রমটা অনেক বছর ধরে যাদের সত্যি প্রয়োজন তাদের অনেকটা কাজ করছে বা সার্ভ করছে। আপনারা এইভাবেই সোসাইটিটাকে সার্ভ করছেন। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। এই কাজে আমরা আজকে এই স্কুল যেমন হয়েছে, সফল হয়েছি। ছাত্রাবাসে কত ছাত্র, প্রায় 300-এর বেশি ছাত্র 50 বছরে পড়াশোনা করে গিয়েছে। তাদের মধ্যে কিছু ট্রাইবালস আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এই আছে। আর এখন এখানে রাস্তায় বহু লোক যায়, তারা এখানে মন্দির আছে, সেই মন্দিরে আসে, শান্তি পায়। মায়েদের উন্নীতকরণ আমরা করছি। ট্রাইবালস মায়েরা আসছে, অন্যান্য প্রচুর মায়েরা আসছে। এই নারী জাতিকে আমরা অবলা নয়, সবলা করার চেষ্টা করি।
অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমার নাম সুধাংশু কুমার পাত্র। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল একটা প্রকাণ্ড মাঠ। চামরুসাই বলে একটা গ্রাম আছে, এই গ্রামে এই প্রকাণ্ড মাঠের অবস্থান। মাঠ ভাবলেই আমার কেমন ভূষণ্ডির মাঠের কথা মনে হয়। সেই শিবু আর নেত্যকালীর গল্পটা মনে আছে তো? না না, এটা ভূষণ্ডির মাঠ নয়, এটার নাম আমি দিয়েছি কাকিমার মাঠ। কাকিমা এই মাঠে রেগুলার আসেন এবং কাকিমা এসে অনেকক্ষণ সময় কাটান, ঘুরতে ফিরতে হাঁটতে। কাকিমা দিব্যি ভালোবাসে। তো এই যে কাকিমা হাঁটছে, তো কাকিমার কাছেই আমরা কাকিমার এই মাঠ সম্পর্কে একটু গল্প শুনে নেব। কেন আসে, কি বৃত্তান্ত একটু শুনি। হাই কাকিমা, কি করছো? হাঁটা প্র্যাকটিস করছো নাকি? তো এটা কি এটার নাম আমার মনে হয়, আমি প্রত্যেকবার খড়গপুর এলেই এখানে মাঠে কাকিমার সঙ্গে আসি, আর আমি এই মাঠটার নাম দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি বিউটিফুল, আর এখন বিউটিফুল ওয়েদার। তো আমি এই মাঠটার নাম দিয়েছি কাকিমার মাঠ। তোমার কি এটা কেনা মাঠ নাকি? এই মাঠে হাঁটতে আসি, খুব ভালো লাগে। ফাঁকা জায়গাটা তো অনেকটা, গাড়ি টাড়ি কিছু নেই। আমি তো রাস্তায় হাঁটতে পারি না, গাড়ি টাড়ি আছে বলে আচ্ছা, একদম ফাঁকা, কিছু নেই, খুব ভালো লাগে। বিকেলের দিকে আসি। আচ্ছা, তো হাঁটো বেশ খানিকক্ষণ। হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো দেখি, তুমি এই গল্পটা আমাকে বলতে হবে। তোমার বন্ধুদের কাছে এটা খুব একটা ফেমাস আর পপুলার গল্প আমি জানি। তো আমার গেছো দিদির ভিউয়ারদের তুমি শেয়ার করো যে তোমার বন্ধুরা তোমাকে কি বলে যে তুমি এই মাঠে যে হাঁটতে আসো, সেটা বলতে হবে আমাকে। বন্ধুরা বলে, বাবা তুই গাড়ি করে মাঠে হাঁটতে যাস। বোঝো কাণ্ড, গাড়ি করে মাঠে হাঁটতে আসো। আচ্ছা, তো এসে কতক্ষণ হাঁটো? এই 45 মিনিট এরকম হাঁটি। আরে বাবা, অনেকটা। তারপরে ফেরার সময় এখানে সামনে একটা দোকান আছে, চা খেয়ে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গাটার নাম বাই দ্য ওয়ে ল্যাঙামারা। আমি জানি না কেউ কাউকে ল্যাং ট্যাং মেরেছিল কিনা কোনোদিনও, বাট এই জায়গাটার নাম তাই। আর এখানে ল্যাঙামারায় এটা একটা খুব আমাদের প্রিয় চা এবং বিকেলের সিঙাড়ার দোকান। তো কাকিমা বসে আছে, কাকিমা যখনই এদিক দিয়ে হাঁটতে টাঁটতে আসে এখানে চা খায়। কাকিমা বলো, চায়ের দোকানে অর্ডার দিয়েছো? হ্যাঁ, অর্ডার দিয়েছি। এখানকার সিঙ্গাড়া ভীষণ ভালো, খুব ভালো লাগে। আমরা সব প্রায়ই এখানে আসি। আর সিঙ্গাড়ার সঙ্গে কি খাও? সিঙ্গাড়া, চাটাও খুব ভালো। বাহ বাহ, তো তুমি মাঝে মাঝেই আসো? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায়ই আসি। আমি বেশি আসি, আমিও সপ্তাহে অন্তত 2 দিন তো আসি। তো তুমি এই দোকানটা আবিষ্কার করেছো বলা যাচ্ছে নাকি? তো আর কলকাতা থেকে তোমার বন্ধু বান্ধব যারা আসেন তারাও তো আমি দেখেছি এসে খেতে আসেন। ওদেরকেও নিয়ে আসি, যে আসে তাদেরই খুব ভালো লাগে। বাহ, এই যে সিঙ্গাড়া সুন্দর তৈরি হচ্ছে, আমরা এখন রেডি হচ্ছি সিঙ্গাড়া খাওয়ার জন্য। খুব ভালো বানান। আপনারা যদি এদিক দিয়ে যান ল্যাঙামারার এই দোকানটায়, অবশ্যই এসে সিঙ্গাড়া খাবেন, খুব ভালো বানান। চাও যেমনি তৈরি হয় তেমনি সিঙ্গাড়াও ভীষণ ভালো বানান। হ্যাঁ, সিঙ্গাড়া গড়ে রেখেছে, আমরা এখানে দেখা যাচ্ছে। এবং সিঙ্গাড়া হট কেকের মতন বিক্রি হয়, এটা বলাটা গ্রামাটিক্যালি ঠিক নয়, কিন্তু আমি বললাম আর কি। হ্যাঁ, ভীষণ বিক্রি হয়, শেষ হয়ে যায়। একদম একদম একদম। মাঠ পর্ব হলো, চা পর্ব হলো, সিঙ্গাড়া পর্ব হলো। মিষ্টি পর্ব না হলে বাঙালির আবার খাবার জমে নাকি? তো মিষ্টি তো খেতেই হবে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিষ্টি অভিযান। দেখো এই জায়গাটা, আমি জানি না তোমরা জানো কিনা, না জানলে অবশ্যই জেনে নেওয়া উচিত। কি করতে এসেছি সেখানে একটু বল। হ্যাঁ, এটা বল। কি, এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে ডেবরা। আচ্ছা, তো কেন আসিস তুই এখানে? এখানে হচ্ছে যে এই যে মিষ্টির দোকানটা, এটার নাম কালিকা মুখরোচক। আচ্ছা, অ্যাকচুয়ালি দাদা আছে। এবার ঘটনা হচ্ছে যে এখানকার এটা খুব লোকাল একটা ফেমাস মিষ্টি। আচ্ছা, সেটা হচ্ছে মুগের জিলিপি। সেটা বাহ। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন মিষ্টি ফেমাস, এই জায়গার মধ্যে ডেবরার মুগের জিলিপি খুব ভালো। এবং তার মধ্যে এই দোকানটা ভালো। এই দোকানটা খুব ভালো বিক্রি করে। আচ্ছা, সেটাই আমরা কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। বলছি
দেবরাতে আসতে গেলে এটা কোন হাইওয়ের উপরে পড়ে একটু বল, তাহলে কেউ আসলে এটা তো কিনতে পারবে। একদম ন্যাশনাল হাইওয়ে, কলকাতা খড়গপুর হাইওয়ে, আচ্ছা ওই সেম হাইওয়েতে বাঁদিকে পড়ে। এইখানে ফ্লাইওভারটা না নিয়ে ওই পেট্রোল পাম্পের পাশ দিয়ে স্ট্রেট এখান দিয়ে বেরিয়ে গেলে এইটা সাইডে পড়বে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো খড়গপুর যাওয়ার পথে বা ফেরার পথে, কলকাতা থেকে যদি তোমরা খড়গপুরে যাও বা ফেরার পথে, তোমরা কিন্তু অবশ্যই দেবরায় দাঁড়িয়ে তোমরা দেবরার মিষ্টি কিনতে পারো। এবং মুগের জিলিপির কথা একটু আগে আমার বন্ধু অরিন্দম বলছিল, সেটা কিন্তু কিনে খেতে একদম ভুলো না। তো আজকে মতন এবারের খড়গপুর পর্ব আমার এখানেই শেষ করলাম আমি। তোমরা যারা খড়গপুরের কেউ যদি তোমরা আমার ব্লগ দেখছো, তাহলে হয়তো তোমরা আমার উপর একটু রাগ করছো বা ডিসঅ্যাপয়েন্টেড হতো যে এই মেয়েটা তো সবটা কাভারই করলো না, খড়গপুরে তো আরো অনেক ভালো ভালো জায়গা আছে। কিন্তু তোমাদেরকে জাস্ট এটা বলি যে একবারে তো পুরোটা হয় না, বাট আই রিয়েলি প্রমিস ইউ যে নেক্সট টাইম এসে আরো যে কয়েকটা ছোট ছোট বাট ইমোশনাল জায়গা আছে, আমি সেগুলো ডেফিনেটলি কভার করার চেষ্টা করব। তো ততদিনের জন্য তোমরা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, যারা নতুন দেখছো বা যারা আমার পুরনো যারা আমার ভিউয়ার আছে, সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং আমার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। অ্যান্ড লাস্টলি বলবো আই লাভ খড়গপুর। আজকের মতন এই অবধি, বাই বাই।